প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি, আমি মিলমাসুর জামান। আর সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ঐশীর সবই ছিল অবৈধ, বরিশালে দুর্ঘটনায় 24 লাশ উদ্ধার, নিখোঁজ 6 জন। বাংলাদেশে সন্ত্রাসের মূলোৎপাটনে সক্ষম হয়েছে, জাতিসংঘ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, এত নিখোঁজ গেল কোথায়, তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। 10 মাসে হদিস নেই 262 জনের। মানব জমিন, কার্গো বিমান ও হেলিকপ্টার নিয়ে গঠন হচ্ছে পুলিশের এভিয়েশন ইউনিট। আমাদের সময়, জুরাইন কবরস্থানে গুলশান হামলায় 5 জঙ্গি সহ 6 জনের লাশ, বেওয়ারিশ দাফন। জয় জয় দিন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় আঘাত বেড়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন। ভোরের কাগজ, বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, জঙ্গি দমনে একাত্ম হন, জাতিসংঘে বাংলায় ভাষণ। দৈনিক দিনকাল, খালেদা জিয়াকে বিপুল সংবর্ধনা। দৈনিক সংগ্রাম, সামাজিক অস্থিরতা, অবক্ষয়, মূল্যবোধের অভাবী কারণ, বিশেষজ্ঞরা, পারিবারিক সম্পর্ক সংকটে ভয়ঙ্কর অপরাধ বাড়ছে। দৈনিক করতোয়া, সৌদি আরবে দুর্ঘটনায় 6 বাংলাদেশির মৃত্যু। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক টুগেদার টু uproot militancy. Prime Minister urges global community in her address to UNGA. The Financial Express, non-RMG factories to come under fire safety inspection. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। তো বরিশালে যে লঞ্চ দুর্ঘটনাটি ঘটলো, যে লঞ্চের নাম ছিল ঐশী, সেই ঐশীর সবই অবৈধ ছিল বলে আমরা শিরোনাম দেখছি দৈনিক ইত্তেফাকে। সেটাই, মানে এটা অবৈধ, মানে এটা কেউ একজন নিজে বানিয়েছে, নিজে চালাচ্ছে, এটার কোনো কিছু নাই। এটা ধরেন এই যে নৌযানটা তৈরি করা হয়েছে, এটার নকশাও অনুমোদিত না, এটার কোনো লাইসেন্স নাই। এটা আমি যতটুকু শুনেছি যে লঞ্চের বা নৌযানের বিভিন্ন প্রকৃতি আছে, যেমন ধরেন কার্গো যারা বহন করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ আছে, তো এমভি, এমপি, নানান রকম ভাগাভাগি আছে। তো এখন এটা কোনোটাতেই পড়ে না। সোজা কথা, এটাকে একটা প্রাইভেট নৌকা বলা যেতে পারে, ব্যক্তিগত মালিকানাধীন। তো তার মানে কি, এই ধরনের অননুমোদিত যান তৈরি করে কে, আমাদের অপরাধ কিন্তু সেখান থেকে শুরু। যে এটা একটা অথরাইজড ডিজাইন ছাড়া, নকশা অনুমোদন ছাড়া তো তৈরি হওয়ার কথা না এই মাপের একটা নৌযান। সুতরাং এটা যখন তদন্ত হবে, অপরাধের ব্যাপ্তি অনেক পাওয়া যাবে, এবং এটার জন্য তখন BIWTA বা BIWTC বা আমাদের যে নৌ পরিবহন কর্তৃপক্ষ, কাউকেই দায়ী করা মুশকিল, আবার সকলেই দায়ী। এই অর্থে সকলেই দায়ী যে এটা তৈরি হইতে পারে কেন, এটা নদীতে চলতে পারে কেন। আবার তাদের কাছে যদি যাই, বলবো যে এটা মনিটরিং করবেন কিভাবে, এত বড় একটা দেশ, নদীমাতৃক দেশ, এটার কোথায় কোনটা কে চালাচ্ছে, মানে দিস ইজ এ ডেলিকেট ইস্যু। কিন্তু আমাদেরকে জনস্বার্থে, মানুষের জীবন রক্ষার জন্য আমার মনে হয় যে এটা সর্বাত্মক মনিটরিং এর। বিশেষত আমি বলবো যে এটা তৈরির জায়গা থেকেই ধরতে হবে, যে বাংলাদেশে কারা নৌযান তৈরি করতে পারে এই লেভেলে, তাদের সকলকে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। তাদেরও একটা রেজিস্ট্রেশন, তারাও কি তৈরি করছে সেটা যেন তারা ওই কর্তৃপক্ষের কাছ থেকে চেক করে নেয়। এই ধরনের অ্যাকাউন্টেবিলিটির আওতায় সবাইকে আনতে হবে। একটা রাষ্ট্রের কোনো কিছু অ্যাকাউন্টেবিলিটির বাইরে রাখা যাবে না। আসলে আপনি যদি ধরেন জঙ্গিবাদ দমন করবেন, আপনি নৌযান নিয়ন্ত্রণ করবেন, তো এগুলি করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের টাকা পয়সার লেনদেন স্বচ্ছতার মধ্যে আনতে হবে। কারণ ওইটা স্বচ্ছতার মধ্যে আনলেই কোথাও ধরা পড়বে একজন লোক একটা নৌযান বানাতে টাকা দিয়েছে। সমস্ত ট্রানজাকশন গুলি থ্রু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা বাধ্যতামূলক করতে হবে। তাহলে হবে কি, অ্যাকাউন্টেবিলিটিটা মানে এনশিওর্ড হবে ট্রান্সপারেন্সির মাধ্যমে। তো আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্বটাই বারবার অনুভব করি, এবং
মানে ডজন ডজন মানুষের এক একটা মৃত্যুর ভেতর দিয়ে আমরা এক একটা বিষয় আমাদের চোখের সামনে আসে। ধরেন এইবারে ঘটনা হলো এই নৌযান নিয়ন্ত্রণ করবে কি, এটা তো কারোর কোনো আওতাই না, এটা তো সম্পূর্ণ জিনিসটাই এটা বেআইনি। সুতরাং এটা নিয়ন্ত্রণই নাই, কমপ্লিটলি নিয়ন্ত্রণ বহির্ভূত, মানে এটা একটা আন্ডারগ্রাউন্ড জগৎ। মানে মনে করেন যে এটা 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 কিভাবে নিয়ন্ত্রণ করে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমাদের মানে আমরা এখন দেখবেন গাড়িতে যে নাম্বার প্লেট গুলি লাগানো হচ্ছে এগুলি কিন্তু ডিজিটালি ট্র্যাক করা যায়, এরকম একটা ব্যবস্থা আছে। আমি মনে করি নৌযানের ক্ষেত্রেও এটা করা উচিত, যে কোনো একটা নৌযান কোথাও দিয়ে গেলে ধরেন আশেপাশের থানায় এটার একটা হতো ইম্প্যাক্ট পড়বে, এটা মানে কোনো সিগন্যাল পাবে। এখন যেই ট্রলার যাবে সিগন্যাল, সরি নৌযান যাবে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, মানে এটা অবৈধ। আমি বুঝতে পারতেছি। এখন যদি কোনো একটা গাড়ি বেআইনি গাড়ি যায়, একটা ফলস নাম্বার প্লেট লাগাতে পারবে না, কিন্তু আগে কিন্তু একটা কোথাও লেখা নাম্বার দিয়ে দিলেই হইতো, কিন্তু এটা কিন্তু গ্র্যাজুয়ালি আর থাকছে না। তো এটা আমাদেরকে সতর্ক করার জন্য আমাদের যে সড়ক পথে মানে আমাদের অ্যাক্সিডেন্ট এগুলির ক্ষেত্রে এখন আমাদেরকে টেকনোলজির আশ্রয় নিতে হবে। বাংলাদেশের প্রধান প্রধান বিশেষ করে অ্যাক্সিডেন্ট প্রোন যে এলাকাগুলি আছে এগুলিকে ডিজিটালি সার্ভিলেন্সের আওতায় আনতে হবে। আমাদের নদী পথে নৌ চলাচলের সমস্ত যান সিস্টেম ডিজিটাল মনিটরিং বা সার্ভিলেন্সের আওতায় আনতে হবে, এবং এগুলির টাকাও আমি মনে করি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। কিভাবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, যে প্রতিটি নৌযানের মালিকই এটার জন্য কস্ট শেয়ার করবে, এটা একটা চার্জ বসায় তাদেরকে বসালে তারা, কারণ যখন এটা এত হাজার হাজার নৌযানে ভাগ হবে, এটা যখন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়িতে ভাগ হবে, ইন্ডিভিজুয়ালের উপর কস্ট কিন্তু খুব বড় পড়বে না, কিন্তু এটা জাতীয় মানে সমস্যা। এটা বলা হয় বাংলাদেশের 3000 কিলোমিটার আছে সড়ক, মানে মহাসড়ক আছে। এই 3000 কিলোমিটার মহাসড়কের মধ্যে আমার ধারণা অন্তত 1000 কিলোমিটার যদি কভারেজের আওতায় আনা যায়, এটার 300-400 কোটি টাকা বা 500 কোটি টাকা 600 কোটি টাকা খরচ হবে। তো 500 কোটি টাকাও যদি ধরি, 500 কোটি টাকা শুনতে আমাদের কাছে ব্যক্তিগত পর্যায়ে বেশি মনে হয়, কিন্তু এটা জাতীয় নিরাপত্তা মানে মানে সড়ক পথে নিরাপত্তা বা নৌপথে নিরাপত্তার জন্য কিন্তু এই কষ্টটা বেশি না। আপনি যদি এক একটা মানুষের জীবনের মূল্য হিসাব করেন, তখন দেখবেন যে ওই 600 কোটি টাকা এক বছরেই হয়ে যাচ্ছে, রক্ষা হয়ে যাচ্ছে, মানুষের জীবন রক্ষা পাচ্ছে। এবং মানুষের জীবন, এই জীবনগুলি যারা এখানে নিহত হয়, এরা কিন্তু সব হলো কর্মীর হাত, তারা কিন্তু কাজ করে, তার মানে তারা প্রোডাক্টিভ ফোর্স। অলস কর্মহীন লোকজন কিন্তু যাতায়াত কম করে। তো এইগুলি আমাদের বুঝতে হবে, ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন চিন্তা করে, এবং সামাজিক জীবনও একটা পরিবার, একটা মানুষ, দুইটা মানুষের মৃত্যু হলে একটা পরিবারের জন্য কি ধ্বংস বা ক্ষতি বয়ে আসে, এগুলি আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এগুলি মানে এগুলির অ্যাকাউন্টিং করতে হবে। করলে আমরা দেখবো 500, 600, 1000, 2000 কোটি টাকার ইনভেস্টমেন্ট ইজ নট এ বিগ মানি, এবং উই শুড গো ফর ইট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিয়েছেন, বাংলায় ভাষণ দিয়েছেন, আমরা সেটিও শিরোনামে দেখেছি। এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ সন্ত্রাসের মূলোৎপাটন করতে পেরেছে তার দেশে, এবং ভবিষ্যতে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলের জন্য বিশ্ব নেতাদের আবার এক হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন। আমি অবশ্য ঠিক জানি না মাননীয় প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি সন্ত্রাসের মূলোৎপাটন করতে পেরেছে কিনা, তবে আমার মনে হয় যে আমরা সন্ত্রাস দমনের ক্ষেত্রে মূলের দিকে যেতে পারছি। মানে বিশেষ করে হলি আর্টিজানের পরে আপনি যদি খেয়াল করেন, আমাদের নিরাপত্তা মানে বাহিনী, পুলিশ সহ সকলেই, এবং আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলি, পুলিশ সহ ন্যাশনাল সিকিউরিটি বা মানে সশস্ত্র বাহিনীর যেটা আছে, যেটা ডিজিএফআই বলি, মানে আমাদের সকল, মানে যারা যেখানে আছে সকলেই আমার মনে হয় ভূমিকা রাখছেন, এবং এর ফলে আমাদের জাতীয় জীবনে নিরাপত্তার ক্ষেত্রে একটা মানে হলি আর্টিজান যে মানে ভয়ঙ্কর দুঃসহ একটা যন্ত্রণা তৈরি করেছিল, সেখানে একটা প্রশান্তি দেখা যাচ্ছে। এই জন্য যে আমরা পুলিশকে খুব সক্রিয় দেখছি, পুলিশকে খুব অ্যাগ্রেসিভ দেখছি। পুলিশের অ্যাগ্রেসিভনেস, তাদের সদা সতর্কতা, ইভেন ঈদের 2 দিন আগেও অ্যাকশন, এগুলি আমাদেরকে অত্যন্ত শান্তিতে, স্বস্তিতে ঈদ করতে সহায়তা করেছে। আমাদের এর আগে যে আলোচনা করলাম, অ্যাক্সিডেন্টগুলি আমাদেরকে বরং
এটা ওই টঙ্গীর মানে অগ্নিকাণ্ড থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল যে ফায়ার এগুলি মিলে আমাদের মানে আমাদের মন খারাপ হয়েছে অনেকগুলি কারণে, কিন্তু অন্তত জঙ্গি তৎপরতা আমাদের এই ঈদটাকে শোলাকিয়ার কারণে কিন্তু গত ঈদুল আজহা আমাদের ঈদুল ফিতর, তো ঈদুল আজহাটা আমরা আল্লাহর রহমতে এবং মানে সকলের প্রচেষ্টায় আমরা অত্যন্ত শান্তিতে মানে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। আদারওয়াইজ আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মানে সাহসী বক্তব্য বা আমি বলবো যে উনি যে স্বস্তিতে এই কথাগুলি বলতে পেরেছেন, এইটার প্রতি মর্যাদা রাখার জন্য আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সকলেই মিলে আরো ভালোভাবে কাজ করবেন। আমাদেরও ভূমিকা আছে, গণমাধ্যমেরও ভূমিকা আছে, আমরাও যদি আমাদের ভূমিকাটা রাখি আমি মনে করি, এবং আমি নাগরিক সমাজের প্রতিও বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভূমিকা রাখার বাধ্যবাধকতা আছে, দায়িত্ব আছে। কারণ আমরা যদি সকলে আমাদের চোখ কান খোলা রাখি, আমাদের যে সামাজিক সার্ভেইলেন্স, অ্যাকচুয়ালি সার্ভেইলেন্সে আপনি তো জার্নালিজমের ছাত্র, তা আমরা জার্নালিজমের ছাত্র হিসেবে কিন্তু পড়েছি যে কোনো রাষ্ট্র বা সমাজের জন্য সার্ভেইলেন্স অফ দি এনভায়রনমেন্ট এটা অস্তিত্ব রক্ষা এবং মানে আমাদের উন্নয়নের জন্য খুব জরুরি সার্ভেইলেন্সটা। তো এখন এটা মানে ইতিহাসের যে কোনো যুগেই সার্ভেইলেন্স ছিল। সুতরাং এটা যত সমাজ এগোচ্ছে, দেশ মানে বিশ্ব এগিয়ে যাচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে সার্ভেইলেন্সের ধরনটা বদলাচ্ছে, কিন্তু কোন টেকনিক্যাল সার্ভেইলেন্সের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের, প্রতিটি মানুষের যে এক জোড়া চোখ আছে, দুটি চোখ আছে, তার সার্ভেইলেন্সের চাইতে ইফেক্টিভ আর কিছু নেই। একটা সাধারণ মানুষের কাছে নিজের পাড়ায় যদি একটা বহিরাগত আসে, তার চলাফেরা দেখলেই পাড়ার মানুষ কিন্তু বুঝতে পারে যে সে বহিরাগত এবং সে সন্দেহজনক কিনা। আমি এই জন্যই বলছি যে নাগরিক সমাজের যে সার্ভেইলেন্স, সামাজিক যে সার্ভেইলেন্স, এই জায়গাটা আমাদেরকে আরো মানে সক্রিয় করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। পরিবারের ভিতরে সার্ভেইলেন্স বলতে যে পিতামাতা তার সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখবে, সন্তানদের সাথে তার ঘনিষ্ঠতা রাখবে, যাতে তার সঙ্গে দূরত্ব না হয়, সেজন্য জঙ্গিবাদ তো দূরের কথা, কোনো দুষ্ট লোকেরও সংস্পর্শে বেশিক্ষণের জন্য যাইতে না পারে। এই যে নৈকট্য, এই যে সার্ভেইলেন্স, সেই অর্থে সার্ভেইলেন্স আমার মনে হয় যে এটাও আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। দেখেন, আমরা যদি পারিবারিক জীবনে আমাদের এই ভালো মনিটরিংটা থাকে, সম্পর্কটা থাকে, আমরা যদি স্কুল জীবনে নিরাপত্তা দিতে পারি, আমরা যদি সড়ক পথে, নৌপথে, আকাশ পথে নিরাপত্তার ব্যাপারটাকে সবার মধ্যে প্রিয় বিষয়, মনের মতো বিষয় এবং সক্রিয়তার বিষয়ে পরিণত করতে পারি, আমার মনে হয় জাতীয় জীবনের যে নিরাপত্তা সেটার অনেকখানি তার মাধ্যমে অর্জিত হবে। আবার শিরোনাম রয়েছে যে গুলশান, আপনি যে হলি গার্ডেন হামলার কথা বলেছিলেন, সেই হলি গার্ডেন 5 হামলাকারী এবং রেস্টুরেন্টের একজন শেফ, তাদের মরদেহ এতদিন পড়েছিল সিএমএইচে, গতদিন আঞ্জুম আলী মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় এবং তারা জুরেন কবরস্থানে তাদের দাফন করে। হ্যাঁ, তারা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। তো এটা প্রতীকীভাবে এটাও একটা উল্লেখযোগ্য বিষয় যে তাদেরকে দাবি করতে কেউ আসে নাই। যদি সত্যি সত্যি তারা মানে কোনো কাছের জন্য আসে নাই, এটাই যদি সত্যি হয়, তার মানে এটা দিয়ে সামাজিক একটা রিজেকশনের প্রমাণ হয় বটে। এটাও কিন্তু একটা ইতিবাচক দিক যে এই যে এই জঘন্য বর্বরতাটা তার কোনো স্বজনও সহজভাবে নেয় নাই। তারা এই জঘন্য কাজের সাথে নিজেকে জড়াতেই চায় নাই। এই যে সচেতনতাটা, এটা আমি মনে করি বাংলাদেশের অপরাপর মানুষের মধ্যেও এর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তো মানে তারপরও এটা আমাদের ধর্মীয় সামাজিক দায়িত্ব হিসেবে, রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে তাদের দাফনের কাজটা করানো হয়েছে। কিন্তু আমরা আশা করব এইরকম দাফন যেন আর বাংলাদেশের কোনো মানুষকে, হ্যাঁ, এইরকম শিক্ষিত, সক্রিয়, সজীব একজন মানুষকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হতে আমরা চাই না। সুতরাং এটার জন্য আমাদের সামাজিক দায়িত্ব আছে। ওই আবার এগেইন আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, পাড়ার জীবন, জেলার জীবন, আমরা যেভাবেই দেখি, আমাদের সকলের প্রতি যদি সজাগভাবে দৃষ্টি রাখি, সহানুভূতির দৃষ্টি রাখি,
তাহলে এরকমটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আরেকটি শিরোনাম রয়েছে, আমরা দেখেছি সৌদি আরবে বাংলাদেশের 6 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। সেই 6 জনের মধ্যে আবার 2 জন সহোদর নিহত 6 জনের মধ্যে। হ্যাঁ, এটা তো অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এটাতে আমাদের আর মন্তব্য এই মুহূর্তে করতে পারবো না, কারণ ডিটেলটা জানি না এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী কে। এটা লিগ্যাল প্রসেস নিশ্চয়ই সেখানেও হবে, আমরা হয়তো পরে জানতে পারবো কার দোষে কি হয়েছে। তবে এই দুর্ঘটনাগুলি এবার হলো, কিন্তু দুর্ঘটনা ছাড়াও আরো গত ইয়ের সময় কিন্তু হজের সময় আরো বিপজ্জনক ভাবে অনেক মানুষ মারা গেছে। তো সেই অর্থে এবার হজের ম্যানেজমেন্টটা জেনারেলি ভালো ছিল। আমার মনে হয় যে দুর্ঘটনার ব্যাপারেও আমাদের যে ম্যানেজমেন্ট, সেখানে তারা সতর্কতা রাখবে, কাকে হায়ার করে, কি ধরনের ট্রান্সপোর্ট, দায়িত্বশীলতার ব্যাপারগুলি, এগুলি ভবিষ্যতে যখন হায়ারিংটা হবে তখন আরো রেসপন্সিবল ড্রাইভিং এর মানে যানবাহন চলাচলের ক্ষেত্রে যেন ব্যবস্থা হয়, সেটার দিকে দৃষ্টি রাখা, এটাও আর একটা নতুন এলিমেন্ট। এখান থেকে যেন আমরা শিক্ষা নিই। আরেকটি শিরোনাম যেটি দৈনিক ইত্তেফাকে রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছি যে রিজার্ভ চুরির ঘটনা, এটি তদন্ত কমিটির প্রধানের বরাদ দিয়ে বলা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 7 কর্মকর্তা জড়িত। আবার আমরা এদিকে জানি যে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করার যেটি কথা ছিল সেটি আরো পরে করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে যে তদন্ত প্রতিবেদনটি তো প্রকাশিত হয় নাই। এটা আমার মনে হয় যে ওই ফিলিপিন্সের এই ঘটনাটাতে যে কিছু টাকা পাওয়ার ব্যবস্থা হয়েছে, তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে সেখানে কোনো অন্তরায় তৈরি হতে পারে, এগুলি মাঝে মাঝে হয়। তো আমার মনে হয় ওখানে টাকা পাওয়ার সূচনাটা তো হয়েছে প্রক্রিয়ায়, তো এখন এই জন্য সতর্কতার সাথে বোধহয় মানে প্রকাশ থেকে বিরত থাকছেন। কিন্তু তদন্ত প্রতিবেদন ছাড়া এটা কমন সেন্সের ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের ভিতরে কেউ জড়িত না থাকলে, কমপক্ষে কেউ তার উদাসীনতার দ্বারাও যদি সহযোগিতা করে না থাকে, এটা হওয়া সম্ভব ছিল না। সো এটা যে কোনো ভাবেই এটা একটা অপরাধ। উনি যদি দায়িত্বে অবহেলার জন্য এটা ঘটে থাকে সেটাও যেমন অপরাধ, উনি যদি এটার মধ্যে জড়িত থাকেন সেটাও অপরাধ। অপরাধের মাত্রায় সামান্যই পার্থক্য হবে। কারণ আপনি যদি জড়িত না থাকেন অথচ দায়িত্ব অবহেলা করেছেন, খামখেয়ালি করেছেন, কিন্তু আমার জাতীয় জীবনের কষ্ট, চুরিটার তো পরিমাণ পার্থক্য হলো না। সো আমি মনে করি যে এইটা তো বের করার দরকার আছেই, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিচার আচারও হওয়া খুব জরুরি, যাতে ভবিষ্যতে এগুলির পুনরাবৃত্তি কেউ কৌশলেও করার চেষ্টা না করেন। তবে আমি আজকে আবার অন্যভাবে দেখলাম যে ডক্টর আতিউর রহমান, আমাদের তৎকালীন গভর্নর, তার ব্যাপারে ইয়ে বলেছেন, যে ফরমার ডেপুটি গভর্নর, নামটা হঠাৎ করে মনে পড়ছে না, উনি এটা টেলিভিশনের সাথে বলেছেন যে ডক্টর আতিউরকে যে পদত্যাগ করানো হয়েছে সেখানে কূটকৌশল কাজ করেছে। তো এটাও আমরা ভবিষ্যতে তদন্ত বা অন্যান্য কিছুতে জানতে চাই যে তারও গভর্নরের দায়িত্ব ছিল কিনা, নাকি উনি কূটকৌশলের শিকার হয়েছেন। আমার মনে হয় যে এটাও আমাদের জানার মানে মানে অধিকার রয়েছে, কারণ একজন গভর্নর, উনি এমনিতে আদারওয়াইজ আমাদের খুব ঘনিষ্ঠ এবং সম্মানীয় মানুষ ছিলেন, তার দায়িত্ব তো একভাবে, তো উনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এত বড়টা টাকা চুরি হয়েছে, সুতরাং ওনার তো একটা নৈতিক দায়িত্ব অবশ্যই আছে, কারণ উনি ওই প্রতিষ্ঠানের প্রধান, তিনি তো দায়িত্ব এড়াতে পারবেন না। কিন্তু আরেকটা দায়িত্ব হচ্ছে যে ওনার গাফিলতি, ওনার দায়িত্ব অবহেলার জন্য হয়েছে কিনা। তো সেটা যদি না হয় তাহলে আমরা একটু স্বস্তি পাই, কারণ আমাদের প্রিয় মানুষ। আর যদি দেখা যায় যে ওনার রেজিগনেশনের মধ্যে কূটকৌশল কাজ করেছে, সেগুলিও উন্মোচন হওয়া দরকার, কারা এই কূটকৌশল করে, কেন করে, এগুলিও জানা দরকার আছে। বাট মোট কথা আমাদের এখন প্রার্থনা আমরা যেন টাকাটা ফেরত পাই। ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদেরকে কেউ আশ্বস্ত করেছেন যে অন্তত $5.5 কোটি মতো ফিরে আসবে বছর খানেকের মধ্যে, এরকম একটা আশ্বাস শোনা গেছে। তো এটা হলেও আমাদের আদালতের আদেশে তো $1.5 কোটি আসছে, কিন্তু তারপরও আরো মোট $5.5 কোটি পাওয়ার সম্ভাবনা আছে ধাপে ধাপে। তো এইটা যেন সত্যি হয়, তারপরে দেখা যাবে অবশিষ্টটা কি করা যায়। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।
গ্রামীণফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজন এখানেই শেষ।